প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের সাহিত্য পড়ি লিখতে শিখে ষষ্ঠ অধ্যায় থেকে আজকে আমাদের কবিতা পড়ি 2, যেটা অর্থাৎ ময়নামতির চর, এই কবিতাটা নিয়ে আলোচনা করব। আজকের এই টিউটোরিয়ালে মূলত আমরা কবিতার বিষয়বস্তু জানবো এবং এর মূল ভাব এবং কবি পরিচিতি জানব। এই সব টিউটোরিয়াল তোমরা আমাদের পাবে ছক পূরণ করি এই চ্যানেলটিতে তোমরা পাবে। ইউটিউবে গিয়ে ছক পূরণ করে এটি সার্চ করে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আমরা তোমাদেরকে সরাসরি বইতে নিয়ে যাচ্ছি। তোমাদের বইয়ের সবাই 124 পৃষ্ঠায় দেখো, 124 পৃষ্ঠায় যেটা রয়েছে কবিতা পড়ি। ইতিপূর্বে আমরা প্রথম যে কবিতাটি তোমাদের বইতে দেওয়া আছে সেই কবিতাটি কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি। সেটি হচ্ছে মাঝি কবিতা। মাঝি কবিতাটি কিন্তু ইতিমধ্যে আলোচনা করা আছে। তোমরা যদি সেই টিউটোরিয়ালগুলো না দেখে থাকো তাহলে মাঝি কবিতার উপরে 3টি টিউটোরিয়াল দেওয়া হয়েছে, সেটি তোমরা দেখে আসো। বন্দে আলী মিয়ার প্রথমে তোমাদের বইতে যেটা আছে কিছু তথ্য, খুবই সামান্য কিছু তথ্য এখানে তুলে ধরা হয়েছে তার সম্পর্কে। 1906 সালে জন্মগ্রহণ করে এবং 1979 সালে মৃত্যুবরণ করে। তিনি শিশু সাহিত্যিক হিসেবে পরিচিত। শিশুদের নিয়ে তিনি অনেক গল্প লিখেছেন। তার বিখ্যাত বইগুলোর মধ্যে ময়নামতির চর, যেটি তোমাদের বইতে, সেই বইগুলো থেকে কিছু কবিতা এখানে তুলে ধরা হয়েছে, কিছু অংশ কবিতার। কুচবরণ কন্যা, শিয়াল পণ্ডিতের পাঠশালা। কবিতায় পল্লী প্রকৃতির বর্ণনায় তিনি নিপুণতার পরিচয় দিয়েছেন। ময়নামতির চর নামের কবিতার বই থেকে এগুলো নেওয়া হয়েছে মূলত তোমাদের এটি। এখানে যদি আমরা একটা ছবি দেখি, এই ছবিটায় মূলত সেই ময়নামতির চরের কিছু দৃশ্য চিত্রায়িত করার চেষ্টা করা হয়েছে এবং এটি লিখেছে মূলত বন্দে আলী মিয়া। কবিতাটি পড়ার আগে আমরা কবি সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেই, কারণ এখানে খুব কম তথ্য দেওয়া হয়েছে, তোমাদের আরও জানতে হবে। বন্দে আলী মিয়ার আমরা জন্ম এবং মৃত্যু সাল জেনেছি। সেটা হচ্ছে রাধানগর, পাবনাতে তিনি জন্মগ্রহণ করেন 1906 সালে এবং 1979 সালে রাজশাহীতে তিনি মৃত্যুবরণ করেন। 1925 সালে ইসলাম দর্শন পত্রিকার সাংবাদিক হিসেবে তিনি যোগদান করেন এবং 1930 থেকে 1946 সাল পর্যন্ত কলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতাও তিনি করেছেন। তার কলকাতা যাপনের কালে বন্দে আলী মিয়া রবীন্দ্র নজরুলের সান্নিধ্য লাভ করেন। তিনি যখন কলকাতা থাকতেন তখন তিনি রবীন্দ্রনাথ নজরুলের সান্নিধ্য লাভ করছে বা তাদের কাছে তিনি যেতেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম যদি আমরা একটু জানি, ময়নামতির চর, এবং এই ময়নামতির চরটা তিনি লিখেছিলেন 1930 সালে। এরপর অনুরাগ 1932, তারপরে পদ্মা নদীর চর, মধুমতির চর, অর্থাৎ চর নিয়েই তিনি অনেকগুলো জিনিস লিখেছেন। যেহেতু তিনি গ্রামে তার জন্ম, সেই জন্যই তিনি গ্রামের যে অনেক গ্রামীণ জীবন, যেটিকে বলে চর, নদী, খাল, এই যে বিষয়গুলো তার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মধুমতির চর, ধরিত্রী, অরণ্য, তারপরে গোধূলি, ঝড়ের সংকেত, জীবনের দিনগুলো, বসন্ত জাগ্রত দ্বারে, এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। তিনি উপন্যাস লিখেছেন। এই যে বসন্ত জাগ্রত দ্বারে যেটা বললাম, এটি কিন্তু তার একটা উপন্যাস। তারপরে শেষ লগ্ন গল্প গ্রন্থ তাসের ঘর, এটা হচ্ছে তার আর একটা গল্প গ্রন্থ, এটা আর কি। নাটক লিখেছেন তিনি মসনদ, আর শিশুদের জন্য রচনা করেছেন চোর জামাই, এটা তোমরা পড়ে নিও, মেঘকুমারী, এবং তার রচনায় মূলত গ্রাম বাংলার মানুষ, সমাজ, প্রকৃতির প্রতিফলন ঘটেছে। তিনি অনেকগুলো পুরস্কারও পেয়েছেন। তার উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে 1962 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে, আর 65 সালে পেয়েছে প্রেসিডেন্ট পুরস্কার। তিনি একজন চিত্রশিল্পীও বটে। তিনি অনেক ছবি এঁকেছেন, বিভিন্ন পত্রিকায় তার ছবি আঁকা আছে। তিনি তার কবিতায় পল্লী প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় নৈপুণ্যের পরিচয় দিয়েছেন, যেটা আগেই বলা হয়েছে। অর্থাৎ প্রকৃতির রূপ বর্ণনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত, মানে পাকা, পট্টু ছিল মুখ। বহুমাত্রিক প্রতিভার অধিকারী বন্দে আলী মিয়া একাধারে কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক, সাংবাদিক এবং চিত্রকর। অর্থাৎ তিনি ছবি এঁকেছেন, সাংবাদিকতা করেছেন, শিশু সাহিত্য লিখেছেন, ঔপন্যাসিক লিখেছেন, কবিতা লিখেছেন এবং তিনি শিক্ষকতাও করেছেন। তাহলে তার সম্পর্কে আমরা অনেকগুলো তথ্য জেনে নিলাম। এবার আমরা মূল কবিতায় চলে যাই। ময়নামতির চর, এটি লিখেছে বন্দে আলী মিয়া। এপারের এই বুনো ঝাউ আর ওপারের বুনো বট, মাঝখানে তার আগাছায় ভরা শুকনো গাঙের তট। অর্থাৎ কবি এখানে গাং, যে দেখো এই ছবিতেই যেটা রয়েছে, একটা গাং, একটা শুকনা গাং, অর্থাৎ নদীতে পানি নেই বললেই চলে।
তাহলে এটার এপারে কি বনো ঝাউ, ঝাউ গাছ যাকে বলি, আর উপরে একটা বুড়ো বট গাছ আছে, ঠিক আছে। মাঝখানে তার আগাছায় ভরা শুকনো গাঙের তট, আর মাঝখান দিয়ে যে শুকনো গাং সেগুলা কি হয়েছে, আগাছা। আগাছা মানে কি বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় গাছ সেগুলো জন্মেছে। এরই উঁচু পারে নিত্য বিহানে লাঙ্গল করে দিয়েছে চাষি। নিত্য মানে কি প্রতিদিন, বিহানে মানে কি সকালবেলা। এরই উঁচু পারে, তার এক পাশে যে উঁচু পাড়টা রয়েছে, পার মানে ধার, নদীর পার যেটাকে বলি, এরই মানে ইহার, সেখানে কি করে চাষিরা লাঙ্গল চাষ করে। কুমিরেরা সেটা পোহাইছে রোদ শুয়ে শুয়ে পাশাপাশি। আমরা জানি যে কুমির থাকে নদীতে, সেই কুমিরগুলা সেখানে রোদ পোহাইছে পাশাপাশি শুয়ে শুয়ে তারা রোদ পোহাইছে। এখানে আমরা একটা কুমির কিন্তু দেখেছি, এই যে একটা কুমিরেরা রোদ পোহাইতেছে নদীর পাড়ে, সেটি কিন্তু এখানে বলা হয়েছে। কুলে কুলে চলে খরশুলা মাছ, দাড়ি কানা পালে পালে। কুলে 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 নদীর কুল, কুল মানে নদীর পার দিয়ে কুলে চলে খরশুলা মানে কি, খরশুলা হচ্ছে এক ধরনের মাছ, ঠিক আছে। খরশুলা মাছ, তারপরে দাড়িকানাও কি, দাড়িকানাও এক ধরনের মাছ। এই দুটো হলো মাছের নাম। তাহলে খরশুলো মাছ কুলের পাশ দিয়ে চলতেছে, আর দাড়িকানা মাছগুলো পালে পালে মানে দলে দলে চলতেছে। সো দিয়ে তার একটারে ধরি গাংচিল বসে ডালে। গাংচিল যারা হচ্ছে মাছ শিকার করে এক ধরনের পাখি, সে কী করে, সো মারে মানে কি, তার পায়ের থাবা দিয়ে সে একটারে ধরে নিয়ে ডালে গিয়া বসছে। ঠোঁট চেপে ধরি আছাড়ি নিস্তেজ করি তাই, অর্থাৎ তার ঠোঁটটা চাইপে ধরছে, একদম চেপে ধরেছে। ঠোঁট বানানটা দেখো, আছাড়ি মানে কি, মানে আছাড় মারতেছে তাকে, এপারে এইভাবে পায়ের সাথে আছাড় মারতেছে, তাকে নিস্তেজ করে ফেলছে একদম। করি তাই মানে তাকে, হ্যাঁ। মুড়ো পেটি লেস শিকি একে একে গিলিয়ে খায়। অর্থাৎ এখানে মুড়ো মানে কি, মুড়ো মানে হলো মাথা, তার মাথা, ওই কার মাথা, এখানে মাছটার মাথা। পেটি মানে কি, পেটি মানে পিঠ, মানে পেটি বলতে এখানে বুঝেছে মাছের একটা অংশ বুঝেছে। পেটি মাছ যেটাকে বলি আমরা, পিঠের দিকের মাছ, বা এটাকে আমরা পেটি বলতে এখানে যেটা বুঝেছে সেটা হচ্ছে, পেটি বলতে বোঝানো হয়েছে মাছের পেটের দিকের অংশ। বলে না আমি মাছের পেটি খাবো, সেই রকম একটা বিষয়। লেজ ছিঁড়ি একে একে গিলিয়ে খায়, অর্থাৎ তার লেজটাকে ছিঁড়ে একে একে গিলিয়ে খাইতেছে। এরই কিছু দূরে একপাল গরু বিচরিছে সেতা, অর্থাৎ এক পাল মানে এক দল গরু, বিচরিছে মানে কি, বিচরণ মানে কি, ঘোরাফেরা করছে। সেতা মানে এখানে ওখানে। শিঙে মাটি মাখা দড়ি সিঁড়ি ষাঁড় চলে সে স্বাধীন চেতা, অর্থাৎ ষাঁড় গরু, অর্থাৎ এক ধরনের গরু, যে গরুগুলা সাধারণত ছেড়ে দেওয়া হয়, এরকম এক ধরনের গরু, তারা কি করছে, মাটি মাখি, তার শিঙে কি মাটি মাখছে, সে দড়ি ছিঁড়ে গেছে, মানে দড়ি ছিঁড়ে সে স্বাধীন চেতা মানে কি, স্বাধীনভাবে চলাফেরা করছে। মাথা নিচু করি কেহ বা ঝিমায়, কেহ বা খেতেছে ঘাস। কিছু গরু কি করতেছে, ঝিমাইতেছে মাথা নিচু করে, আর কেহ কোনো গরু ঘাস খাইতেছে। শুয়ে কেহ জাবর কটিয়া ছাড়িতেছে নিঃশ্বাস। জাবর কাটা মানে কি, যে ঘাসগুলো তারা খেয়েছে সেই ঘাসগুলাই শুয়ে আবার পুনরায় বের করে খাওয়া যে বিষয়টা থাকে, সেটাকে বলি আমরা জাবর কাটা, অর্থাৎ চিবিয়ে খাবার সেইগুলোকে বলে জাবর কাটা। গরু জাবর কাটে এবং সে শুয়ে কী করতেছে, জাবর কাটতেছে নিঃশ্বাস। গোচর পাখিরা ইহাদের গায়ে নির্ভয়ে চলে ফেরে। নির্ভয় মানে কি, ভয়হীনভাবে। গোচর পাখি মানে কি, এক ধরনের পাখি। দেখবা তোমরা যেখানে গরু থাকে, সেই গরুর ছেড়ে দেওয়া যে গরুগুলো থাকে, সেই গরুগুলোর উপর দিয়ে ছোটো এক ধরনের পাখি ঘুরে বেড়ায়, সেইগুলোকে বলছে গোচর পাখিরা। উকুন আঠালু ঠক্রিয়া খায় লেজের পালক নেড়ে। তারা লেজের পালক মানে কি, পাখা নেড়ে, সেই গরুতে এক ধরনের উকুন থাকে, সেই আঠালু, সেগুলো ঠক্রিয়ে তারা খাইতেছে। ওই পাখিগুলো, গোচর পাখিগুলা, গরুর গায়ের মধ্যে যে এক ধরনের উকুন থাকে, সেই উকুনগুলোকে লেজের পালক নেড়ে তারা, সেই গোচর পাখিগুলো সেগুলো খাচ্ছে। বক পাখিগুলো গোচর পাখির হয়েছে অংশীদার। আর পাশে ছিল কি, বক পাখি, সেই বক পাখিগুলো গোচর পাখির অংশীদার হয়েছে, মানে তারাও আসছে এখানে।
শালিক কেবল করিছে ঝগড়া, কাজ কিছু নাই তার। শালিক পাখি যারা আছে তার তো কোনো কাজ নাই, সে কী করতেছে, শুধু ডাকাডাকি করতেছে, যে ঝগড়া করতেছে এখানে বলতেছে। নতুন চরের পলি জমিটাতে কলাই বুনেছে যারা, অর্থাৎ নতুন যে চর উঠছে সেইখানে পলিমাটি জমছে, সেই পলিমাটিতে চাষিরা কী করতেছে, কলাই, কলাই মানে কি এক ধরনের ডাল জাতীয় ফসল, কলাই তারা বুনছে। হ্যাঁ, সেটাই বলছে। আখের আখ ক্ষেত, আখ খামারে মানে আখের খেতে দিতেছে তারাই রাতভর পাহারা। পাহারা দেয় কেন? কারণ আখ তো মানুষের চুরি করে নিয়ে যায়, সেই জন্য তাদের পাহারা দিতে হয়। আখের ক্ষেত যেটা, সেখানে পাহারা দিতেছে। ক্ষেতের কোনায় বাঁশ পুঁতে পুঁতে শূন্যে বেঁধেছে ঘর, অর্থাৎ পাহারা দেবে কিভাবে? তাহলে তাদের থাকার জন্য এক ধরনের ঘর করতে হবে। তাহলে সেই ঘরগুলো কিভাবে করছে তারা? বাঁশ পুঁতে পুঁতে, অর্থাৎ বাঁশ পুঁতে তার মধ্যে শূন্যে বেঁধেছে ঘর। বিচালি বিছায়ে রচেছে শয্যা, বাঁশের বাখারি। বিচালি মানে কি? বিচালি শব্দের অর্থ হচ্ছে কাঠ, কাঠ জাতীয় কিছু। বিচালি অর্থাৎ খড়, খড়, খড় হচ্ছে না, খড় বলি আমরা। খড় বিছাইয়া রচিছে মানে রচনা করছে, শয্যা মানে বিছানা, বাঁশের বাখারি পর, বাঁশের পরে, বাখারি মানে কি? বাঁশের চাটাই জাতীয়, সেই চাটাইয়ের উপরে তারা খড় বিছিয়ে এক ধরনের বিছানা তৈরি করেছে। এমন শীতেও মাঝ মাঠে তারা খড়ের মশালি জ্বালি। এমন শীতেও মাঝরাতে, মাঝরাত মানে কি? মাঝ মাঠে, মধ্য মাঠে, মাঠের মাঝখানে তারা খড়ের মশাল জ্বালি। মশাল মানে কি? খড়, অনেকগুলো খড় একসাথে জড়ো করে তারা মশালের মতো করে জ্বালিয়ে রাখছে। ঠকঠকি নেড়ে করিছে শব্দ, হাতে বাজাইছে তালি, মানে তালি বাজাইছে, হাত দিয়ে তালি দিতেছে। ওপার হইতে পদ্মা সাঁতারি বন্য বরাহ পাল। হ্যাঁ, ওপার হইতে পদ্মা সাঁতারি বন্যা বরাহ পাল মানে কি? বরাহ মানে কি? বরাহ শব্দের অর্থটা হচ্ছে শূকর জাতীয় এক ধরনের প্রাণী। হ্যাঁ, শূকর, তারা কি করতেছে? পাল, শূকরের পাল থাকে, মানে একসাথে থাকে অনেকগুলো শূকর। তারা কি করতেছে? এপারে আসিয়া আখ্যায় রোজ ভেঙে করে পয়মাল। পয়মাল মানে কি? ধ্বংস করে দেয়। ওই যে বন্য শূকর যেগুলো রয়েছে, সেগুলো ওপার থেকে সাতটায় এপারে আসে কী করে? তারা আখ খেয়ে একদম সব পয়মাল করে দেয়, মানে ধ্বংস করে দেয়। হ্যাঁ, এই তো, এটা হচ্ছে মোটামুটি আমরা আলোচনা করে দিলাম। আমার মনে হয় তোমরা সুন্দর করে বুঝতে পেরেছ। এরপরে কিছু শব্দের অর্থ রয়েছে। আছাড়ি আছাড়ি, ওই যে এখানে ছিল আমাদের আছাড়ি আছাড়ি কি? বারে বারে আছাড় দেওয়া। আঠালু মানে কি? গবাদি পশুর গায়ের এঁটে থাকা, এক ধরনের পরজীবী কীট, ওই যে যেটাকে আমরা বলছিলাম, সেইগুলো তারা ওই পাখিগুলোগুলো খায়। কলাই মানে মটর ডাল। খড়ের মশাল, অনেকক্ষণ জ্বালিয়ে রাখা খড়ের পুটুলি। খড়শুলা মাছ, জলের উপরে চোখ ভাসিয়ে চলে এমন মাছ, মানে এক ধরনের মাছ যেটা জলের উপর দিয়ে চোখ ভাসিয়ে চলে। গাঙের তট মানে গাঙের তীর। গোচর পাখি, গরু যেখানে চড়ে সেখানে ঘুরে বেড়ানো এক ধরনের পাখি। জাবর কাটা মানে কি? চিবিয়ে গিলে খাওয়ার খাবার। পুনরায় মুখের মধ্যে এনে চিবায়, মানে মুখের মধ্যে নিয়ে বারবার ওটা চিবায়। ঠকঠকি মানে কি? ঠকঠকি, চকমকি পাথর। দাড়িকানা, ডানকানা মাছ। ডানকানা মাছ যেটা নিত্য বিহানে মানে রোজ সকালে, নিত্য মানে রোজ, বিহানে মানে সকালে। পয়মাল মানে কি? ধ্বংস। পেটি, পেটি মাছের পেটি খায় না, দিকের অংশ, পেটের দিকের অংশ। বরাহ মানে শকুর। বাখারি, বাঁশের চাটাই। বিচরিছে মানে কি? বিচরণ করছে, মানে ঘুরে বেড়াচ্ছে। বিশালি মানে কি? খড়, খড় বিছিয়ে তারা সজ্জা করছে। মুঠো, মাছের মাথা। হ্যাঁ, মুঠো খাওয়া, মাছের মাথা খাওয়া যেটাকে বলি আমরা, মাছের মাথা। রোদ পোহানো মানে কি? গায়ে রোদ লাগানো। আমরা অনেক সময় রোদে গিয়ে রোদ পোহাই না, সেরকম একটা বিষয়। হেতা সেতা, এখানে সেখানে। তাহলে আমরা শব্দের অর্থগুলো আলোচনা করে দিলাম। এ পর্যায়ে আমরা আমাদের যে কবিতার মূল ভাব, সেটি আমরা একটু আলোচনা করে আমরা আজকের এই টিউটোরিয়ালটি শেষ করব। কবিতার মূল ভাব আমরা এখানে তুলে ধরেছি যে ময়নামতির চর কবি বন্দে আলী মিয়া রচিত একটি শিশুতোষ কবিতা। এই কবিতায় কবি ময়নামতি নামক একটি চরের প্রতিদিনকার দৃশ্যপট তুলে ধরেছেন। প্রতিদিন হবে, এই বানানটা এখানে একটু ভুল আছে, প্রতিদিনকার। প্রতিদিনের, নিত্যদিন যেটাকে বলি আমরা। পাশাপাশি এই চরকে ঘিরে মানুষের যে কাজকর্ম, তাদের দৈনন্দিন জীবনের ছবিও তিনি এঁকেছেন। কবিতা আমরা দেখতে পাই ময়নামতির চরটি শুকনো এবং আগাছায় ভরা। একসময় সেখানে প্রমত্তা নদী থাকলো, এখন শুকনো চর। এই চরের তীরেই প্রতিদিন সকালে চাষিরা লাঙ্গল দিয়ে জমি চাষ করে। চরে এসে সামান্য পানি রয়েছে, সেখানে বাস করে খড়শুলো মাছ, দাড়িকানা মাছ।
গাংচিল পাখিরা এই মাছগুলো খেয়ে জীবন ধারণ করে। রাখাল এই চড়াই তার গরুর পাল চড়ায়। গরুগুলো যে যার মতো করে চড়ে ঘুরে বেড়ায়। গোচর পাখি ও বক গরুর শরীর থেকেও কোনো আঠালু পোকা ঠোকরাইয়া খায়। হ্যাঁ, এক ধরনের কীট, পরজীবী, অর্থাৎ অন্য জীবে বসবাস, অন্য গরুতে গিয়ে তারা তাদের তাদের গরুর শরীরে তারা বসবাস করে, অর্থাৎ গরুর শরীর থেকেই তারা খাবার খায়, যে পরজীবী বা কীট বলি আমরা দেখলে। এভাবে ময়নামতির চরে গড়ে উঠেছে চমৎকার একটি জীববৈচিত্র্য। তবে শুধু পশু পাখি নয়, মানুষের জীবিকার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই চর। চাষিরা নতুন এই চরে কলাই বুনছে, আখ চাষ করছে। সেই আখ বন্য শুকর আক্রমণ থেকে রক্ষা করতে সারা রাত পাহারা দিচ্ছে। এভাবে ময়নামতির চর কবিতা আমরা একটি বাস্তব দৃশ্য কল্পনা করতে পারি, যেখানে পশু পাখি এবং মানুষের সহাবস্থানের কথা সুনিপুণভাবে চিত্রায়িত হয়েছে। এভাবে আমরা লিখতে পারি। আবার একটা বিকল্প উত্তর তোমাদের জন্য এখানে আমরা দিয়ে রেখেছি, এটাও তোমরা লিখতে পারো। ঠিক আছে, এখানে এটি লিখতে পারো। এই দুটো তোমাদের জন্য আমরা দিয়েছি, এবং এই পিডিএফগুলো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে থেকে ফোন দিয়ে তোমরা নিতে পারো, আর আমরা এই ভিডিওর কমেন্ট বক্সে এটি দিয়ে দিব। ঠিক আছে, সেখান থেকেও তোমরা পেতে পারো। তাহলে ময়নামতির চর কবিতা সম্পর্কে ডিটেলস আমরা একটা ধারণা পেয়েছি।